নমস্কার বন্ধুরা, আমি সৌম্যদীপ। গল্পাসুরে আপনাদের সকলকে স্বাগত। আজ কোনো তন্ত্রগল্প বা ভৌতিক গল্প আপনাদের শোনাব না। আজ আমরা শোনাতে চলেছি এক ভিন্ন স্বাদের গল্প, তাই চটপট সাবস্ক্রাইবটা করে ফেলুন। আমরা সকলেই স্পাইডারম্যানের কথা শুনেছি ব্যাটম্যানের কথা। ডিসি বা মার্ভেলের সুপারহিরোরা মানুষের কাছে খুবই জনপ্রিয়। কিন্তু যদি এইরকমই একজন বাঙালি সুপারহিরো থাকতো, তাহলে কেমন হতো? যে কিনা চোখের নিমেষে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তে পারবে, রুখে দাঁড়াতে পারবে অন্যায়ের বিরুদ্ধে। ঠিক তেমনই এক রোমাঞ্চকর গল্প নিয়ে আজ আমরা চলে এসেছি। আমাদের আজকের বিশেষ এবং অন্যতম গল্প ডগ পায়ের লেখা ব্যাঘ্র। আসুন শুনে দেখি একজন বাঙালি সুপারহিরো ঠিক কি করতে পারে। বিপত্নিক অভিমন্যু বসু শেষ বয়সে বিদেশ থেকে ফিরেছেন কলকাতায়। হাতে প্রচুর টাকা পয়সা। তার একটাই ইচ্ছে, দেশের মাটিতে তিনি একটি স্কুল বানাতে চান, যেখানে বিনা বেতনে বহু ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারবে। বহু বছর বাইরে থাকার জন্য নিজের শহরের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন তিনি। তাই এমন একটি কাজে তাকে সাহায্য করার মতো কেউই নেই। স্কুলের জমি কেনার জন্য কলকাতার অদূরেই একটি জায়গা বেছে নেন তিনি। কিন্তু জমি কিনেও তিনি স্কুল নির্মাণের কাজ শুরু করতে পারেন না। তার কারণ একটাই, ওখানকার স্থানীয় এমএলএ ও দাপুটে রাজনৈতিক নেতা রুদ্রপ্রতাপ সেনের অনুমতি না নিলে ওই অঞ্চলের আকাশে সূর্য পর্যন্ত ওঠে না। সেখানে অভিমন্যুবাবুর স্কুল তো দূরের কথা। রুদ্রপ্রতাপ সেনের সাথে অভিমন্যুবাবু আলোচনায় বসলে রুদ্রপ্রতাপ মোটা অঙ্কের কাটমানি দাবি করেন, কিন্তু ন্যায়পরায়ণ অভিমন্যুবাবু কাটমানি দিতে অস্বীকার করেন। তিনি রুদ্রপ্রতাপের মুখের ওপর জানিয়ে আসেন যে তিনি প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবেন। রুদ্রপ্রতাপ তার কথা শুনে মৃদু হাসেন। রুদ্রপ্রতাপ বাবুর চেলা হাবা মস্তান প্রত্যুত্তরে বলেন, ওসব আইন কানুন দাদার জাঙ্গিয়ার ভেতরে ঢোকানো আছে। দাদা হচ্ছেন এই অঞ্চলের রয়্যাল বেঙ্গল টাইগার, বুঝছেন? দাদার বিরুদ্ধে কথা বললে স্কুল তো করতে পারবেনই না, উপরন্তু কেটে গঙ্গায় ভাসিয়ে দেব, এই বলে রাখলাম। এহেন হুমকি শুনে অভিমন্যুবাবু যথেষ্ট ক্ষুব্ধ হন। তিনি ঠিক করেন যে করেই হোক তিনি স্কুল করবেনই। স্থানীয় পুলিশ স্টেশনে অভিমন্যুবাবু রুদ্রপ্রতাপ সেনের নামে অভিযোগ করতে গেলে থানার সমস্ত অফিসাররা তাকে নিয়ে রসিকতা করেন। চূড়ান্ত অপমান নিয়ে ফেরার পথে সেদিন একটা গাড়ি ইচ্ছাকৃতভাবে তাকে প্রথমে ধাক্কা মেরে ফেলে দেয়। সেই গাড়ির ধাক্কায় তার ডান পা আংশিকভাবে বিকল হয়ে যায়। ডাক্তার জানায় যে তিনি আর কখনো স্বাভাবিকভাবে হেঁটে চলে বেড়াতে পারবেন না। এখন থেকে তাকে ক্র্যাচ নিয়েই চলতে হবে। অভিমন্যুবাবু বুঝতে পারেন সেদিনের অ্যাক্সিডেন্টটা রুদ্রপ্রতাপই ঘটিয়েছিল। এই ঘটনার পরেও অভিমন্যুবাবু বসে থাকেননি। তিনি স্থানীয় ডিএম অফিস থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর অফিস অবধি সব জায়গায় যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। নামজাদা কিছু সাংবাদিকের কাছে গিয়ে বললেও কোনো মিডিয়া বা খবরের কাগজ রুদ্রপ্রতাপ সেনের বিরুদ্ধে কিছু লেখার সাহস করেনি। সব রাস্তাই যখন বন্ধ হয়ে গেল, তখন অভিমন্যুবাবুও তার সমস্ত আশা ছেড়ে দিলেন। তিনি ঠিক করলেন তার সমস্ত জমানো টাকা তিনি কোনো এনজিও বা কোনো অনাথ আশ্রমকে দিয়ে যাবেন। কিন্তু তাতে তো আর রুদ্রপ্রতাপ বাবুর মতো লোকেরা শায়েস্তা হবে না। তাই যদি এমন কিছু করা যেত যাতে দুষ্টের দমন ও শিষ্টের পালন দুইই সম্ভব, তবে অবশ্যই তিনি সেই পন্থাকেই বেছে নিতেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির প্রেক্ষাগৃহে চলছে একটা বড় অধিবেশন। দেশ বিদেশ থেকে নাম করা সব বায়োটেকনোলজিস্টরা এসেছেন এখানে। নানা বিষয়ে চলছে কথাবার্তা। বিভিন্ন ছাত্রছাত্রী ও অধ্যাপকেরা তাদের গবেষণার কাজ নিয়ে বক্তৃতা দিচ্ছেন। এমন সময় এক তরুণ বিজ্ঞানী অনির্বাণ বসু স্টেজে ওঠেন তার গবেষণার বিষয় নিয়ে বলতে। তিনি জানান যে বাঘের শরীর থেকে নির্দিষ্ট কিছু জিন আলাদা করে সংগ্রহ করে যদি বেড়ালের শরীরে প্রবেশ করানো যায়, তবে বেড়ালকেও বাঘে পরিবর্তন করা সম্ভব। কথাটা শুনতেই সবাই হো হো করে হেসে ওঠে। স্টেজে উপস্থিত সবাই মুখ টিপে হাসতে থাকেন। অন্যান্য ছাত্রছাত্রীরাও বিভিন্ন আওয়াজ দিতে থাকে। কেউই তার বক্তব্য শুনতে আর আগ্রহী নয়। এরকম অবাস্তব বিষয় নিয়ে তাকে আর বক্তব্য না রাখতে অনুরোধ করে সবাই।
তাই অপমানিত হয়ে রাগে দুঃখে প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে যায় অনির্বাণ। ইনস্টিটিউটের বাগানে আপন মনে ঘুরে বেড়াতে থাকে অনির্বাণ। তার মাথায় তখন একটাই চিন্তা, এই গবেষণাটা সে সফল করবে কিভাবে। তার কয়েক বছরের পরিশ্রমে সে সফলভাবে বাঘের কোষ থেকে জিন সংগ্রহ করে অন্য কোনো স্তন্যপায়ীর দেহে স্থানান্তরিত করতে পেরেছে ঠিকই, এক্ষেত্রে বাহক হিসেবে প্লাজমিডকেই বেছে নিয়েছেন তিনি। কিন্তু এখন এই গবেষণা পুরোপুরিভাবে সফল করতে তার অনেক টাকা পয়সা প্রয়োজন। অনির্বাণ ভেবেছিল যে এই অধিবেশনে তার বক্তব্য শুনে হয়তো অনেক স্পন্সর জুটে যাবে, কিন্তু তাকে যে সবাই এভাবে হাসির পাত্র বানিয়ে দেবে সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। এই সময় প্রিয়াঙ্কা আসে তার কাছে। প্রিয়াঙ্কা তারই সহপাঠী, সেও একজন স্কলার। প্রিয়াঙ্কা সান্ত্বনা দিতে থাকে অনির্বাণকে। প্রিয়াঙ্কা জানায় যে এটাই শেষ নয়, আরও অনেক উপায় আছে স্পন্সর জোগাড় করার, তাই এখনই ভেঙে পড়লে চলবে না। প্রিয়াঙ্কার কথায় কিছুটা মনের জোর পায় অনির্বাণ। আসলে মনে মনে প্রিয়াঙ্কাকে ভালোবাসে সে, কিন্তু কখনো তাকে বলে উঠতে পারেনি। সেদিনের মতো প্রিয়াঙ্কা আর অনির্বাণ একসাথে ডিনার করে। এরপর প্রিয়াঙ্কা নিজের গাড়িতে করে অনির্বাণকে একটা মেট্রো স্টেশনের সামনে ড্রপ করে বিদায় নেয়। রাতের শেষ মেট্রো আসতে একটু সময় নেয়। অনির্বাণ দেখে স্টেশনে সে বাদে আর মাত্র একজন লোক বসে আছেন। ভদ্রলোক খোঁড়া, তার হাতে একটি ক্র্যাচ। ট্রেন আসতে দেরি, তাই একাকিত্ব দূর করতে সে আড্ডা জমায় ওই ভদ্রলোকের সাথে। জানতে পারে ওনার নাম অভিমন্যু বসু। দুজনের উপাধি মিলে যাওয়ায় তারা বেশ খুশিই হয়। অনির্বাণ জানতে পারে অভিমন্যুর মৃত ইচ্ছের কথা, আর অভিমন্যুও জেনে যায় যে অনির্বাণের গবেষণার জন্য টাকার প্রয়োজন। বেশ কিছুক্ষণ কথা বলার পর দুজন দুজনকে সাহায্য করতে রাজি হয়ে যায়। অভিমন্যু শুধু দাবি করে এই গবেষণাটা বেড়ালের ওপর না করে মানুষের ওপর করা হোক, তার জন্য যা টাকা লাগে সে তাকে দেবে। বাঘ আর মানুষের মিশ্র বৈশিষ্ট্যের এই প্রাণীটিকে অভিমন্যুবাবু অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান রুদ্রপ্রতাপের বিরুদ্ধে, আর অনির্বাণ চায় নিজের আবিষ্কারের স্বীকৃতি। তারা যখন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত, ঠিক তখনই স্টেশনে একজন যুবকের আবির্ভাব হয়। যুবকটিকে দেখে কেমন যেন হতাশাগ্রস্ত মনে হচ্ছে। বলিষ্ঠ ও সুঠাম দেহের এই যুবকটির পোশাক দেখে মনে হয় যেন সে কোনো ইন্টারভিউ দিয়ে ফিরছে। এই সময় হঠাৎ অন্ধকার সুড়ঙ্গ থেকে শেষ মেট্রোর আলো দেখা গেল। অভিমন্যুবাবু দেখলেন যে যুবকটি ধীরে ধীরে লাইনের দিকে এগোচ্ছে। তার পা টলমল করছে, যেন সে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছে। অভিমন্যুবাবু আর দেরি না করে অনির্বাণকে ইশারা করে। ট্রেন প্রায় স্টেশনে ঢুকে গেছে, আর ঠিক তখনই যুবকটি ঝাঁপ দিতে উদ্যত হলে অনির্বাণ তাকে পিছন থেকে টেনে ধরে। অভিমন্যুবাবু তার ভাঙা পা নিয়ে উঠে গিয়ে তার হাত টেনে ধরল। অনেক কষ্টে সে যাত্রায় যুবকটিকে উদ্ধার করে তারা মেট্রোর ভিতরে নিয়ে গিয়ে বসালো। তারপর তাকে জল খাইয়ে তার নাম ঠিকানা জিজ্ঞেস করলো দুজন। মেট্রোর কামরা দরজা বন্ধ করে তিনজন যাত্রীকে নিয়ে ক্রমশ অগ্রসর হতে লাগলো। যুবকটি জানালো তার নাম রক্তিম, তার বাড়ি সুন্দরবন। বাড়িতে ভীষণ অভাব, একবেলা খেয়ে দিন কাটায় তার বাড়ির লোক। শহরে এসেছিল চাকরি খুঁজতে, কিন্তু পায়নি, তাই হতাশায় আত্মহত্যার পথ বেছে নিতে সে বাধ্য হয়। রক্তিমের কথাগুলো শুনে অনির্বাণ আর অভিমন্যু মুখ চাওয়াচাবি করে। তারপর অভিমন্যুবাবু তাকে বলেন, বলছি একটা কাজ আছে আমাদের কাছে, মাসে ওই 30,000 টাকা করে দেব, করবে? রক্তিম যেন আকাশ থেকে পড়ে। তার কাছে একটা কাজ পাওয়ার থেকে আনন্দের আর কিছুই নেই। সে ঘাড় নেড়ে বলে, হ্যাঁ স্যার, করব, যা বলবেন করব। অভিমন্যুবাবু এবার অনির্বাণের উদ্দেশ্যে বলেন, তোমার ল্যাবটা যেন কোথায়? আগে ডানলপে, ঠিকানাটা আমি হোয়াটসঅ্যাপ করে দেবো। ঠিক আছে, করে দিও। তাহলে রক্তিম, কাল থেকে তোমার চাকরি শুরু। আজ রাতটা না হয় আমার বাড়িতেই চলো, বুঝলে? কালকে তোমায় ওর ল্যাবে নিয়ে যাব। সুন্দরবনের ছেলে যখন, তখন বাঘ হয়ে বাঁচবে, বিড়াল হয়ে নয়, কেমন? অনির্বাণ কিছুক্ষণ চুপ থাকার পর বলল, তাহলে কি একেই আমরা? হ্যাঁ, এই হবে আমাদের মূল অস্ত্র, বাঘ আর মানুষের মিশ্র বৈশিষ্ট্যযুক্ত ব্যাঘ্র। সকাল 8:30।
রক্তিমকে নিয়ে ডানলপের ল্যাবে পৌঁছলেন অভিমন্যুবাবু। অনির্বাণ সেখানে আগে থেকেই উপস্থিত। গবেষণার জন্য কিছু অত্যাধুনিক যন্ত্রপাতির একটা লিস্ট তৈরি করেছে অনির্বাণ। অভিমন্যুবাবুকে একবার দেখিয়ে নিয়ে সেগুলির অর্ডার দেয় অনির্বাণ। আসতে প্রায় মাসখানেক লাগবে। ততদিনে রক্তিমকে শারীরিকভাবে আরও কিছুটা শক্তিশালী করা প্রয়োজন। তা না হলে এক্সপেরিমেন্টের সাইড এফেক্ট সহ্য করার ক্ষমতা পাবে না সে। একটা মানুষের জিনগত পরিবর্তন এত সহজ নয়, অনেক বেশি ধকল সহ্য করতে হবে সেই মানুষটাকে। তাই রক্তিমের খাওয়া দাওয়াতেও অনেক পরিবর্তন আনতে হবে। রক্তিমের খাদ্য তালিকায় এখন প্রচুর খাবার যুক্ত হয়েছে। ডিমের সাদা থেকে শুরু করে মুরগির মাংস, সয়াবিন, দুধ, ছোলা, বাদাম, আখরোট সবই খাচ্ছে সে। তার সাথে চলছে নিয়মিত ব্যায়াম চর্চা। ক্রমাগত রক্তিমের শরীর পেশিবহুল হয়ে উঠছে। এরই মধ্যে অনির্বাণও তার সমস্ত দামি বিদেশি মেশিনগুলো হাতে পেয়ে যায়। রক্তিমের ওপর কোনো কিছু প্রয়োগ করার আগে সে একটি বাঁদরকে তার ল্যাবে নিয়ে আসে। তারপর সংগৃহীত বাঘের কোষ থেকে ডিএনএ আলাদা করে প্লাজমিডের মাধ্যমে প্রবেশ করায় সেটির দেহে। প্রথম পরীক্ষায় সে মোটেও সফল হয় না। বাঁদরটি সঙ্গে সঙ্গেই মারা যায়। কিন্তু কয়েকদিন পর অনির্বাণ ব্ল্যাক মার্কেট থেকে একটি শিম্পাঞ্জি ছানাকে নিয়ে আসে। ভারতবর্ষের কোনো এক চিড়িয়াখানা থেকে শিম্পাঞ্জিটি চুরি গিয়েছিল সম্ভবত। সে যাই হোক, অনির্বাণ কিন্তু এবার বিফল হলো না। তার নিরন্তর অধ্যাবসায় ও এতদিনের পরিশ্রম তাকে সফলতা এনে দিল। ডিম্বাকার কফিনের মতো একটি মেশিনে শিম্পাঞ্জিটিকে ঢুকানোর পর বেশ কিছুক্ষণ রেখে দেয় অনির্বাণ। তার আগে অবশ্য শিম্পাঞ্জির শরীরে বেশ কিছু ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এবার ওই কফিনের মধ্যে তাকে নির্দিষ্ট তাপমাত্রায় রেখে দেওয়ার পর যখন বার করে আনা হয়, তখন দেখা যায় তার শরীরের লোমগুলি বাঘের লোমের ন্যায় হলুদ ডোরা কাটা দেখাচ্ছে। শুধু তাই নয়, শিম্পাঞ্জিটি বাঘের বাচ্চার মতো রীতিমতো গর্জন করছে। কফিন থেকে বেরিয়েই সে অনির্বাণের ওপর আক্রমণ করে বসে। কিন্তু সে যাত্রায় রক্তিম ও অভিমন্যুবাবুর প্রচেষ্টায় সে কোনো রকমে বেঁচে যায়। শিম্পাঞ্জিটিকে রক্তিম একাই পাকড়াও করে তার হাত পা বেঁধে একটি খাঁচায় ভরে দেয়। এবার পালা রক্তিমের। প্রথমে ভয় ভয় করলেও পরে তার বাড়ির অভাব অনটনের কথা ভেবে নিজের মনে সাহস নিয়ে আসে রক্তিম। অনির্বাণ তাকে আশ্বাস দেয় যে তার ভয়ের কিছু নেই। অনির্বাণকে বিশ্বাস করে রক্তিমও এবার সেই কফিনের মধ্যে প্রবেশ করে। শিম্পাঞ্জিটির তুলনায় তাকে একটু বেশি সময় ওই কফিনের মধ্যে থাকতে হয়। প্রায় 8 ঘন্টা শুয়ে থাকতে হয় তাকে। কফিনের মধ্যেকার তাপমাত্রা বেশ মনোরম হওয়ায় অজান্তেই ঘুমিয়ে পড়ে রক্তিম। এরপর যখন তার ঘুম ভাঙে তখন রক্তিম দেখে সে ল্যাবের মধ্যে রাখা একটি ফোল্ডিং বেডে শুয়ে আছে। ঘুম থেকে উঠে অনির্বাণ বা অভিমন্যুবাবু কাউকেই দেখতে পায় না সে। কিছুক্ষণ পর রক্তিম বাথরুমে যায়। তখন বাথরুমের আয়নায় নিজেকে দেখে চমকে ওঠে সে দেখে তার মুখ থেকে পা অবধি পুরোটাই বাঘের মতো, কান দুটিও বাঘের ন্যায়। হাতে পায়ে গজিয়ে উঠেছে ধারালো নখ, মুখের ভিতর সদন্ত উপস্থিত। শুধু বাঘের মতো লেজ আর গোঁফ গজায়নি, কিন্তু বাকি সবই বাঘের মতো। নিজের ওরকম ব্যাঘ্র মানব রূপ দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না সে। ভয়ে চিৎকার শুরু করে রক্তিম। বাথরুম থেকে পালাতে গিয়ে পা পিছলে পড়ে যায় সে, কিন্তু অবাক ব্যাপার, তার গায়ে একটুও ব্যথা হয় না। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সে যখন বাথরুম থেকে বেরিয়ে আসে তখন সে অভিমন্যুবাবু আর অনির্বাণকে দেখতে পায়। অভিমন্যুবাবু বলেন, হে, কাম ডাউন, ভয় পাওয়ার কিছু হয়নি, আমরা সফল হয়েছি। তারপর অনির্বাণ এগিয়ে এসে রক্তিমের হাতে একটা ট্যাবলেট তুলে দিয়ে বলল, এটা খেয়ে নাও, তাহলে তুমি তোমার মানুষ রূপে ফিরে আসতে পারবে। না হলে কিন্তু এই বাঘ মানুষ রূপেই থাকতে হতে পারে। মনে রেখো, এটা দিনে 3 বেলা করে খাবে। ট্যাবলেটটা একবার খাওয়া বন্ধ করলে তুমি আর রক্তিম থাকবে না, পুনরায় ব্যাঘ্র। তাহলে মনে থাকবে তো? রক্তিম ঘাড় নাড়ে। এরপর সে অনির্বাণের পরামর্শ মতো ট্যাবলেটটা নেয় ও ঘণ্টাখানেকের মধ্যেই সে তার নিজের রূপ ফিরে পায়। রুদ্রপ্রতাপ সেনের ডান হাত হাবা মস্তান ও তার সাঙ্গপাঙ্গরা একটা ব্যাংক লুটের প্ল্যান করেছে। আগামী শুক্রবার স্থানীয় একটি ব্যাংকে ডাকাতি করতে চলেছে তারা। এই প্ল্যানের সবটাই অবশ্য রুদ্রপ্রতাপবাবু জানেন, পুলিশও জানে কি হতে চলেছে, কিন্তু সবাই সব কিছু জানার পরেও চুপ থাকবে, কারণ ব্যাংক ডাকাতির পর একটা মোটা অঙ্কের টাকা সবার পকেটেই ঢুকতে চলেছে। রুদ্রপ্রতাপ সেন তো বটেই, এমনকি থানার বড়বাবু, মেজবাবু এবং ব্যাংকের ম্যানেজারও এর অংশীদার। জনগণের টাকা মারার এমন সুযোগ বারবার হয় না,
এই পুরো প্ল্যানটাই রুদ্রপ্রতাপবাবুর মস্তিষ্ক প্রসূত হলেও এই কাজের ভার হাওয়া মস্তানের ওপর। শুক্রবার দিন রক্তিম ব্যাংকে যায় মাইনের টাকা তার মায়ের অ্যাকাউন্টে ফেলার জন্য। সেদিন ব্যাংকে খুব একটা ভিড় ছিল না। ঘটনাচক্রে অনির্বাণের বান্ধবী প্রিয়াঙ্কাও সেদিন উপস্থিত ছিল ওই ব্যাংকে। প্রিয়াঙ্কার কাছে কোনো একটা ফর্ম ফিল আপের জন্য পেন না থাকায় সে রক্তিমের থেকে সাহায্য চায়। রক্তিম তাকে সাহায্য করে ও তাদের মধ্যে স্বল্প আলাপচারিতা হয়। এরপরই হঠাৎ একদল ডাকাত উপস্থিত হয় সেখানে। মুখে কালো মাস্ক ও আগ্নেয়াস্ত্র হাতে ডাকাতগুলি সবাইকে নীল ডাউন হয়ে হাত পিছনে রেখে বসতে বলে। তার সাথে এটাও বলে যে তারা সবাই যেন চোখ বন্ধ করে নেয়, নইলে মৃত্যু অনিবার্য। ডাকাতরা হুমকি দেয়, কেউ চালাকি করলেই তার মাথা ঝাঁঝরা হয়ে যাবে গুলিতে। ব্যাংকের কর্মীরা ও গ্রাহকেরা সবাই তাই করে। রক্তিম ও প্রিয়াঙ্কাও পাশাপাশি নীল ডাউন হয়ে বসে চোখ বন্ধ করে নেয়। কিন্তু এদিকে রক্তিমের ট্যাবলেট খাওয়ার সময় হয়ে যায়। রক্তিম বুঝতে পারে যে সে এক্ষুনি ওষুধ না নিলে আবার ব্যাঘ্র রূপ ধারণ করবে, আর সেটা জানাজানি হয়ে গেলে আর রক্ষে থাকবে না। হয়তো তাকে দেখে লোকজন ভয় পালিয়ে যাবে, কিন্তু তার ওই রূপ দেখে যদি ডাকাতরা ভয় পেয়ে পালিয়ে যায় তাতে তো সকলেরই মঙ্গল। তাই ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই। তাই বেশি কিছু না ভেবে চুপচাপ অপেক্ষা করতে থাকলো রক্তিম। কিছুক্ষণ পর ডাকাতরা তখন লকার খুলে টাকা পয়সা ভরতে ব্যস্ত। এদিকে প্রিয়াঙ্কা লক্ষ্য করলো তার পাশের ছেলেটি কীরকম যেন গর্জন করছে। তার নিঃশ্বাস পড়ার শব্দ শুনে মনে হচ্ছে পাশে যেন একটা আস্ত বাঘ বসে আছে। কিন্তু প্রিয়াঙ্কা চাইলেও তাকে দেখতে পারবে না, কারণ ডাকাতদের ভয়ে সে চোখ খুলতেই পারছে না। এদিকে রক্তিম তখন তার ব্যাঘ্র রূপ ধারণ করেছে। ক্ষিপ্র মেজাজ নিয়ে ধীরে ধীরে সে উঠে দাঁড়ালো। আশেপাশের যে কটা ডাকাত ছিল তাদের মধ্যে একজন এটা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে বলে উঠল, তার গলা শুনে বাকিরাও তার কাছে গিয়ে দেখলো একটা বাঘের মতো চেহারার মানুষ তাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে গর্জন করে যাচ্ছে। ব্যাংকের বাকি লোকজনও সেই গর্জন শুনে তাদের চোখ খুলে তাকিয়ে দেখছে সে দৃশ্য। কিন্তু ডাকাতদের হুঁশ আর সেদিকে নেই। তাদের সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। মুখ দেখেই বোঝা যায় যে তারা ভয় পেয়েছে। ডাকাতদের যে লিডার সে বলল, কে রে তুই? বাঘরূপী রক্তিম গর্জন সহকারে উত্তর দিল, ব্যাঘ্র। এবার ডাকাতদের মধ্যে একজন বলল, গুলি মার বেটাকে, গুলি মার। কিন্তু গুলি মারার আগেই ব্যাঘ্র লাফিয়ে একটা থাবা মারল লোকটার গলার ডান দিকে। চামড়া সমেত মাংস খুবলে এলো ব্যাঘ্রর হাতে, আর রক্তাক্ত হয়ে ডাকাতটি লুটিয়ে পড়ল সেখানে। বাকি ডাকাতদের আর কেউ এগোনোর সাহসই করল না। তারা হাত থেকে বন্দুক ফেলে পালাতে লাগলো দরজার দিকে। কিন্তু ব্যাঘ্র লাফিয়ে লাফিয়ে এক একজনের ঘাড়ে উঠে কামড় বসাতে লাগলো। কেউ কেউ আবার ব্যাঘ্র ধারালো নখ দ্বারাই আহত হলো। কিছু ডাকাত রক্তাক্ত হয়ে ওখানেই নিহত হলো, আর বাকিরা আধমরা হয়ে ব্যাংকের মেঝেতেই ছটফট করতে লাগলো। আধ ঘন্টা ধরে ব্যাঘ্র লম্ফঝম্পে স্তম্ভিত রইল ব্যাংকের কর্মচারী ও গ্রাহকেরা। প্রিয়াঙ্কাও সবটা দেখল। বাকি লোকেরা ভয়ে ওখানেই চুপচাপ দাঁড়িয়ে রইল। কিন্তু প্রিয়াঙ্কার কেমন যেন একটা সন্দেহ হতে লাগলো। ব্যাঘ্রকে দেখে প্রিয়াঙ্কার কেমন যেন অনির্বাণের কথা মনে হলো। বেড়ালকে বাঘ করার কনসেপ্টটা অনির্বাণেরই ছিল, তবে ব্যাঘ্রকেও কি অনির্বাণই তৈরি করেছে? রক্তিম এবার ভাবলো এখান থেকে পালাতে হবে, নইলে বিপদ বাড়তে পারে। তাই ব্যাংক থেকে পালিয়ে দূরে গিয়ে সে একটা পাবলিক টয়লেটে লুকিয়ে পড়ে। টয়লেটে ঢুকেই সে তার জামার পকেট থেকে ট্যাবলেটটা বার করে গিলে নেয়। ওদিকে প্রিয়াঙ্কাও পিছু নেয় ব্যাঘ্রের। যে করেই হোক তাকে জানতে হবে ব্যাঘ্রর ব্যাপারে। ব্যাঘ্রর সাথে দৌড়নো মুখের কথা নয়, তবু অনেক চেষ্টা করে প্রিয়াঙ্কা ব্যাঘ্রর পিছু ধাওয়া করলো। কিছু দূর এসে আর ব্যাঘ্রকে দেখা গেল না। সামনে শুধু একটা পাবলিক টয়লেট। প্রিয়াঙ্কা অনুমান করে ওই পাবলিক টয়লেটের সামনে এসে দাঁড়ালো। টয়লেটের ভিতর থেকে একজন লোক ভয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো। এই কি একটা বাঘের মতন যেন ঢুকলো, আপনি দেখেছেন দিদি? প্রিয়াঙ্কা বুঝলো এখানেই তাহলে ব্যাঘ্র ঢুকেছে। সে বলল, ও কিছু নয়, যেমন খুশি সাজো প্রতিযোগিতা হচ্ছে তো তাই, ড্রেস চেঞ্জ করতে এসেছে, তুমি যাও এখন। লোকটি মাথা চুলকে ওখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা বেশ কিছুক্ষণ পাবলিক টয়লেটের বাইরে অপেক্ষা করতে লাগলো ব্যাঘ্রর জন্য। ঘণ্টাখানেক পরে প্রিয়াঙ্কা দেখলো সেখান থেকে রক্তিম বেরিয়ে আসছে। প্রিয়াঙ্কা বলে উঠল, আপনি তো ব্যাংকে? কথা শেষ হতে না হতেই রক্তিম পালাতে শুরু করে।
প্রিয়াঙ্কাও তার পিছু নিয়ে ছুটতে লাগলো আর চেঁচিয়ে বলতে লাগলো, আরে ভয় পাবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না, শুধু একটা কথা বলার ছিল। আরে প্লিজ একটু দাঁড়ান, আরে ও মশাই একটু দাঁড়ান না। রাস্তায় বেশিক্ষণ ধরে ছুটতে না পেরে রক্তিম একটি জায়গায় দাঁড়িয়ে হাঁপাতে থাকে। প্রিয়াঙ্কাও তার পিছনে এসে দাঁড়ায়। যতক্ষণ দৌড়ানোর পর প্রিয়াঙ্কাও যথেষ্ট হাঁপাচ্ছে। অবশেষে প্রিয়াঙ্কা নিজের পরিচয় দেয় রক্তিমকে। রক্তিম প্রথমে জানায় সে নিজের ব্যাপারে তেমন কিচ্ছু বলতে পারবে না, শুধু তার নাম যে রক্তিম সেটুকুই জানায়। প্রিয়াঙ্কা তাকে বলে, আমি বুঝে গেছি আপনি ব্যগ্র। এখন আপনি যদি আমার সাথে সবকিছু শেয়ার না করেন তবে আপনার কিন্তু বিপদ বাড়বে। রক্তিম দেখল মহা মুশকিল। প্রিয়াঙ্কার থেকে পালানো এখন আর অত সহজ নয়। অবশেষে সে প্রিয়াঙ্কার কথা মেনে নেয় ও তাকে রক্তিম তার নিজের ব্যাপারে সবকিছু বলতে রাজি হয়। প্রিয়াঙ্কা রক্তিমকে নিজের বাড়িতে নিয়ে আসে। প্রিয়াঙ্কা ড্রয়িং রুমে বসে রক্তিম সব কিছু বলে তাকে। কিভাবে অনির্বাণ আর অভিমন্যুবাবু তাকে বাঁচিয়েছে সেটাও সে জানায়। সব কিছু শোনার পর প্রিয়াঙ্কা বুঝতে পারে অনির্বাণ জেনে শুনে রক্তিমকে ব্যবহার করেছে। একটা গরিব ছেলের দারিদ্রতার সুযোগ নিয়ে অনির্বাণ ঠিক করেনি। যে এক্সপেরিমেন্টটা রক্তিমের উপর করা হয়েছে সেটা রক্তিমকে না জানিয়ে করা হয়েছে। গ্রামের সরল সাদাসিধে ছেলেটা শুধুমাত্র 2 পয়সার জন্য নিজেকে সঁপে দিয়েছিল ওদের হাতে। কিন্তু এখন প্রিয়াঙ্কা কিছুতেই রক্তিমকে ওদের হাতে পুতুল হয়ে থাকতে দেবে না। ব্যাঘ্র নিঃসন্দেহে একটা যুগান্তকারী আবিষ্কার, কিন্তু তার জন্য একটা মানুষের জীবন ধ্বংসের মুখে ঠেলে দেওয়া উচিত নয়। প্রিয়াঙ্কা রক্তিমকে বোঝালো, শোনো, তোমার সাথে যেটা হয়েছে সেটা একেবারেই ঠিক নয়। সারা জীবন অনির্বাণের দেওয়া ওই ট্যাবলেটের ওপর ভরসা করে তোমাকে মানুষ হয়ে বাঁচতে হবে। এতে তোমারই স্বাভাবিক জীবন বিপন্ন হবে। কিন্তু রক্তিম প্রিয়াঙ্কার কথা মোটেই মানতে চায় না। সে জানায় যে অভিমন্যুবাবু ও অনির্বাণ তার কাছে ভগবানের মতো। যাই হোক না কেন সে ওদের সাথে বেইমানি করতে পারবে না। এই বলে রক্তিম সেদিনের মতো প্রিয়াঙ্কার বাড়ি থেকে বেরিয়ে আসে। তবে যাবার আগে প্রিয়াঙ্কা ও রক্তিম নিজেদের ফোন নম্বর আদান প্রদান করে। প্রিয়াঙ্কা তাকে বলে তার কোনো দরকার হলে যেন ফোন করে সে। ব্যাংক ডাকাতির পরিকল্পনা ভেস্তে যাওয়ায় রুদ্রপ্রতাপ যথেষ্ট রেগে যায়। এলাকায় তাকেই সবাই বাঘের বাচ্চা বলে জানে, কিন্তু ওই দিন ব্যাংকে বাঘের মতো কোনো একটা প্রাণী এসে নাকি সবকিছু ভেস্তে দিয়েছে। তার লোকজনদেরও নৃশংসভাবে মেরে ফেলেছে। এইরকম একটা ঘটনা কিছুতেই বিশ্বাস করতে পারছে না রুদ্রপ্রতাপ। স্থানীয় থানার পুলিশ ব্যাংকের সিসিটিভি ফুটেজ থেকে ব্যাঘ্রর সম্বন্ধে জানতে পেরেছে। তারা ইতিমধ্যেই ব্যাঘ্রকে খোঁজা আরম্ভ করেছে। টিভি চ্যানেল থেকে শুরু করে ফেসবুক পর্যন্ত সমস্ত জায়গায় ব্যাঘ্রর ভিডিও ভাইরাল হচ্ছে। পুরো পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি সারা বিশ্বে এটা নিয়ে আলোচনা হচ্ছে। কেউ কেউ বলছে এটা নাকি সাজানো, এরকম বাস্তবে হয়ই না। রুদ্রপ্রতাপ বাবু মহা চিন্তায় পড়লেন। এই ব্যাঘ্র যদি ওনার ওপর কখনো হামলা করে বসেন তবে তাকে বাঁচাবে কে? ওদিকে অনির্বাণ ও অভিমন্যুবাবু রক্তিমের ওপর যথেষ্ট রেগে আছে। অভিমন্যুবাবু রেগে গিয়ে বলে উঠলেন, হেই, কি দরকার ছিল তোমার এসব করার? তোমাকে ব্যাঘ্র বানাবার মূল উদ্দেশ্য রুদ্রপ্রতাপকে শায়েস্তা করা, আর তারপর না হয় অনির্বাণ ঠিক সময় বুঝে সবার সামনে তোমায় নিয়ে আসতো। সরকার যদি অনির্বাণের আবিষ্কারকে স্বীকৃতি দিত তাতে তোমারও লাভ হতো। লোকে টিকিট কেটে লাইন দিয়ে তোমায় দেখতে আসতো, আর তাতে তুমিও 2 পয়সা রোজগার করতে পারতে। এখন এই ব্যাংক ডাকাতির কেসে তুমি জড়িয়ে গেছো, আর কিছুই করার নেই। মিডিয়া থেকে পুলিশ সবাই তোমায় খুঁজছে। রক্তিম শান্ত গলায় বলল, স্যার, ওই সময় যা পরিস্থিতি হয়েছিল তাতে আমায় ব্যাঘ্ররূপ ধারণ করতেই হতো, তা না হলে। এবার অনির্বাণ বলল, স্টুপিড, তোমায় কতবার বলেছি ঠিক সময় ট্যাবলেট নাও, আর কোথায় যাচ্ছ সেটা আমাদের জানিয়ে যাওয়া উচিত ছিল। এই ঘটনার জন্য তুমি তো বটেই, এমনকি আমরাও বিপদে পড়ে গেছি এখন। তাই আজ থেকে তুমি একদম বাইরে যাবে না। তোমার যা যা লাগবে সব আমাদের বলবে, আমরা এনে দেবো। রক্তিম বাধ্য ছাত্রের মতো ঘাড় নাড়ল। রক্তিমের কেমন যেন নিজেকে কৃতদাস বলে মনে হতে লাগলো। সে চেয়েছিল একটা চাকরি পেতে, কিন্তু টাকার জন্য নিজেকে বিক্রি করতে সে চায়নি। প্রিয়াঙ্কার কথা মনে পড়ল রক্তিমের।
রাতে খাওয়ার শেষে রক্তিম যখন নিজের ঘরে এলো তখন হাতে সে তার মোবাইলটা তুলে নিল। ভাবল প্রিয়াঙ্কাকে ফোন করবে, কিন্তু পরক্ষণেই সে তার মত পাল্টালো এবং বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। সেদিন অনির্বাণের ডানলপের ল্যাবে সকাল 7:30 নাগাদ পৌঁছয় রক্তিম। রক্তিম শুধুমাত্র যে অনির্বাণের গবেষণার ফসল তা কিন্তু নয়, সে এখন অনির্বাণের ফাইফরমাস খাটে। ল্যাবে ঝাঁট দেওয়া, যন্ত্রপাতি মোছামুছি সব কিছুই রক্তিম করে। কিন্তু সেদিন ল্যাবে পৌঁছে সে দেখতে পায় খাঁচায় রাখা সেই শিম্পাঞ্জিটা, যার মধ্যে অনির্বাণ বাঘের জিন স্থানান্তরিত করেছিল, সেটি মারা গেছে। রক্তিম বুঝল তারও পরিণত এই শিম্পাঞ্জিটির মতোই হতে চলেছে। কিন্তু সে যদি মারা যায় তবে তার পরিবারকে খাওয়াবে কে? রক্তিম এবার ভয় পেয়ে যায়। সে ঠিক করে যে করেই হোক সে এই মরণ ফাঁদ থেকে বেরিয়ে আসবে, কিন্তু সবার আগে তাকে এই ব্যাঘ্র থেকে বার হয়ে স্বাভাবিক মানুষে ফিরতে হবে। রক্তিম আর দেরি না করে ফোনটা তুলে নেয় হাতে। তারপরই সে ফোন করে প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা সব শুনে সেদিন বিকেলে তাকে দেখা করতে বলে। সেদিন বিকেলে রক্তিম কাউকে কিছু না বলে গোপনে দেখা করতে যায় প্রিয়াঙ্কার সাথে। একটা কফি শপে বসে রক্তিম জানায় তার দুঃখের কথা। সে প্রিয়াঙ্কাকে অনুরোধ করে তাকে তার আগের জীবন ফিরিয়ে দিতে। প্রিয়াঙ্কা সবটা শুনে তাকে আশ্বাস দেয় যে তার সব কিছু দিয়ে সে সাধ্যমতো চেষ্টা করবে রক্তিমকে সাহায্য করতে। রক্তিম ও প্রিয়াঙ্কা যখন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত তখন হঠাৎই কফি শপের বাইরে একটা উত্তেজনা সৃষ্টি হয়। দুটো রাজনৈতিক দলের মধ্যে প্রচণ্ড মারামারি শুরু। ইট পাথর থেকে শুরু করে বোমা পর্যন্ত পড়তে থাকে। কফি শপের সমস্ত কাস্টমাররা পিছনের দরজা দিয়ে পালাতে থাকে। কফি শপের ম্যানেজার প্রিয়াঙ্কা ও রক্তিমকে অনুরোধ করে তারা যেন এক্ষুনি বেরিয়ে যায়, তা না হলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে গেলে তারাই বিপদে পড়বে। প্রিয়াঙ্কা আর দেরি না করে রক্তিমকে নিয়ে তখনই বেরিয়ে পড়ে। বাইরে তখন লোকজন ভয়ে যে যার মতো প্রাণ বাঁচাতে ব্যস্ত। ওদিকে দুই পার্টির ক্যাডাররাও তরোয়াল নিয়ে একে অপরকে কোপাতে ব্যস্ত। এদিকে সংঘর্ষে শুধু পার্টির লোকেরাই নয়, প্রচুর সাধারণ মানুষ আহত হচ্ছে। প্রিয়াঙ্কা চোখের সামনে দেখল বোমার আঘাতে জখম হওয়া একটি বাচ্চা মেয়ে রাস্তার মধ্যে পড়ে রয়েছে, তাকে তোলার মতো কেউ নেই। অন্যদিকে রাস্তার মধ্যে একজন বয়স্ক ভদ্রলোক তার রক্তাক্ত পা নিয়ে সাহায্যের জন্য মিনতি করছেন। এই ধরনের নৃশংস দৃশ্য দেখে প্রিয়াঙ্কার মাথা ঘুরতে লাগলো। সে রক্তিমকে বলল তাকে সামলানোর জন্য, কিন্তু কোথায় রক্তিম? প্রিয়াঙ্কা দেখলো তার আশেপাশে কোথাও রক্তিম নেই। তবে রক্তিম গেল কোথায়? রক্তিম তখন একটা চোরা গলির মধ্যে ঢুকে অপেক্ষা করছে। রক্তিম তার হাত ঘড়িটা দেখল। তার ট্যাবলেট নেবার সময় হয়ে গেছে, কিন্তু সে নেবে না। ব্যাঘ্র হয়ে তার ভালো কি খারাপ হয়েছে সেটা পরে বিবেচনাধীন, তবে এখন আপাতত ব্যাঘ্র হওয়াটাই রক্তিমের কাছে অত্যাবশ্যক। কিছুক্ষণের মধ্যেই রক্তিমের চেহারার অস্বাভাবিক পরিবর্তন হয়ে সে ব্যাঘ্র রূপ ধারণ করল। নিজের রূপ পাল্টাতে দেখে সদন্ত বার করে একটা হাসি দিয়ে ব্যাঘ্র বেরিয়ে গেল তার শিকার করতে। প্রিয়াঙ্কা যখন রক্তিমকে খুঁজে বেড়াচ্ছে, রক্তিম তখন তার ব্যাঘ্র রূপ ধারণ করে দুষ্কৃতী সংহারে ব্যস্ত। সেদিন কোনো বোমা বা তরোয়াল ব্যাঘ্রের সামনে কাজে এলো না। এক একজনের ঘাড়ে উঠে কামড়ে বেশ কয়েক কেজি তার মাংস উঠিয়ে নিল ব্যাঘ্র। কেউ কেউ তো ব্যাঘ্রকে দেখেই ভয়ে ছুটতে লাগলো। এই রাজনৈতিক সংঘর্ষে রুদ্রপ্রতাপবাবুর ডান হাত হাবা মস্তানো ছিল। সে তরোয়াল নিয়ে কোনো এক নিরাপরাধ মানুষকে কোপাতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ব্যাঘ্র তার সামনে এসে দাঁড়ায়। তরোয়ালের চেয়েও ধারালো ব্যাঘ্রর নখ, আর সেই নখই তৃষ্ণা মেটালো হাবা মস্তানের রক্তে। প্রথমে হাবা মস্তান ব্যাঘ্রকে মারার জন্য তরোয়াল দিয়ে আঘাত করতে যায়, কিন্তু ব্যাঘ্র অতি দ্রুততার সাথে থাবা বসায় হাবা মস্তানের পেটে। মুহূর্তে তার ক্ষুদ্রান্ত বৃহদান্ত বেরিয়ে আসে ব্যাঘ্রর নখের আঁচড়ে। ব্যাঘ্র পেট চিরে হত্যা করে হাবা মস্তানকে। এরপর ব্যাঘ্র ফিরে আসে প্রিয়াঙ্কার কাছে। সে প্রিয়াঙ্কার সাথেই প্রিয়াঙ্কার বাড়িতে ফিরে যায়। ব্যাঘ্র রক্তিমে ফিরে আসার পর সে প্রিয়াঙ্কার সাথেই থাকতে শুরু করে। সেদিন রক্তিম আর অভিমন্যুবাবুর বাড়িতে ফেরেনি, কারণ সে জানে অভিমন্যুবাবুরা রক্তিমকে ব্যবহার করছে মাত্র। সামান্য কটা টাকার বিনিময়ে রক্তিম নিজেকে ল্যাবের গিনিপিগ বানাতে পারবে না। এবার সে তার আগের জীবনে ফিরতে চায়, আর 5 জনের মতো সেও স্বাভাবিক হতে চায়। তবে যতদিন তাকে ব্যাঘ্র হয়ে বাঁচতে হবে ততদিন সে ভালো কিছু করতে চায়। সে ব্যাংক ডাকাতেই হোক বা কোনো রাজনৈতিক মারামারি, ব্যাঘ্র সেটা সর্বশক্তি দিয়ে আটকাবে। সেদিনের মতো ব্যাঘ্র যখন তার প্রবল পরাক্রমে দুষ্কৃতীদের নিধন করছিল,
তখন কোনো এক চিত্র সাংবাদিক ক্যামেরা দিয়ে সেই সমস্ত দৃশ্য রেকর্ড করে। তারপরেই শুরু হয় ব্যাঘ্রকে নিয়ে চর্চা। এরপর থেকে প্রতিদিন সন্ধেবেলা ব্রেকিং নিউজে সব জায়গায় আলোচনা। সবাই চোখ রেখেছে টিভির পর্দায়। প্রাইম টাইমে চলছে তুমুল আলোচনা, কে এই ব্যাঘ্র। এই নিয়ে বুদ্ধিজীবীরা বিভিন্ন মত দিচ্ছেন। প্রাক্তন পুলিশ কর্তা থেকে শুরু করে এক্স আর্মিম্যান সবাই নিজের মতো মত দিচ্ছেন। কেউ কেউ আবার বলছেন ব্যাঘ্র কোনো এক বিলুপ্ত প্রজাতির জীব। এরই মধ্যে কেউ কেউ আবার গান বানিয়েছে ব্যাঘ্রকে নিয়ে। কেউ কেউ আবার ছবি আঁকছেন। মিমার্স থেকে শুরু করে ইউটিউবার্সরাও সবাই ব্যাঘ্রকে নিয়ে কন্টেন্ট বানিয়েছে। ব্যাঘ্রর ছবি দেওয়া টি শার্টও পাওয়া যাচ্ছে বাজারে। ব্যাঘ্র এখন সবচেয়ে জনপ্রিয় চরিত্র। কিন্তু এই জনপ্রিয় চরিত্রের সৃষ্টিকর্তারা মোটেই স্বস্তিতে ছিলেন না। অনির্বাণ ও অভিমন্যুবাবু রক্তিমকে বারবার ফোন করলে প্রতিবারই তার ফোন সুইচ অফ বলে। অনির্বাণ রেগে গিয়ে বলে ওঠে, সালা গদ্দার, আমাদের জন্যই ও সুপার পাওয়ার পেয়েছে, আর এখন আমাদের পারমিশন না নিয়ে ও সেটা ভাঙিয়ে খাচ্ছে। এর ফল ভালো হবে না, ওকে এর দাম দিতেই হবে। আমার এত বছরের পরিশ্রম আমি বিফলে যেতে দিতে পারি না, কিছুতেই না। রক্তিমের চলে যাওয়ায় যত না বেশি অভিমন্যুবাবু রেগে আছেন, তার থেকেও শতগুণ রেগে আছেন অনির্বাণ। তার কাজের স্বীকৃতি না পাওয়া অবধি তার এই রাগ ঠান্ডা হবে না। রাগে অন্ধ হয়ে অনির্বাণ এখন শুধু প্রতিশোধ নিতে চায়। এখন তার প্রধান শত্রু রক্তিম। অনির্বাণ ঠিক করে যদি সে তার কাজের স্বীকৃতি না পায় তবে সে রক্তিমকেও বাঁচতে দেবে না। রক্তিমের বর্তমান ঠিকানা প্রিয়াঙ্কার বাড়ি। প্রিয়াঙ্কা কাউকে কিছু না জানিয়ে রক্তিমকে একটা নিরাপদ আশ্রয় দিয়েছে। রক্তিমের জিনগত পরিবর্তন নিয়ে দিন রাত পড়াশোনা করছে প্রিয়াঙ্কা। তার এখন একটাই উদ্দেশ্য, রক্তিমকে আবার আগের মতো স্বাভাবিক মানুষে পরিণত করা। এই কাজ একদিনে সম্ভব না, বেশ কয়েক মাস সময় লাগবে তার। প্রিয়াঙ্কার দাদাও একজন বায়োটেকনোলজিস্ট। তিনি বিদেশের কোনো এক ইউনিভার্সিটির অধ্যাপক। তার সাথে কথা বলে একটা ল্যাবের ব্যবস্থা করতে পেরেছে প্রিয়াঙ্কা, যেখানে জিন নিয়ে পরীক্ষা করার প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে। সেখানেই রক্তিমের কিছু জিনের পুনঃস্থাপন করার পরিকল্পনা করেছে সে। প্রিয়াঙ্কার দাদা মানুষটা বেশ ভালো। রক্তিম ও প্রিয়াঙ্কাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য ভিসা পাবার সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছে সে। এখন শুধু একটা ভালো দিন দেখে রওনা দিলেই হলো। রক্তিমের জীবনে প্রিয়াঙ্কার আগমন যেন একটা আশীর্বাদ। প্রিয়াঙ্কা এখন শুধু তার শুভাকাঙ্ক্ষী নয়, একজন ভালো বন্ধুও বটে। তবে ইদানিং প্রিয়াঙ্কার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছে রক্তিম। প্রিয়াঙ্কা যেন একটু বেশি কেয়ারিং হয়ে যাচ্ছে রক্তিমের প্রতি। খুব চোখে চোখে রাখছে সে তাকে। হয়তো রক্তিমকে ভালো লাগছে তার, কিন্তু রক্তিমের সাহস নেই প্রিয়াঙ্কাকে নিয়ে স্বপ্ন দেখার। সে নিজেকে দয়ার পাত্র হিসেবেই মনে করে এসেছে সব সময়। তাও প্রিয়াঙ্কার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করে রক্তিম। রক্তিমের আগে কখনো প্রেমে পড়েনি, হয়তো এটাই তার জীবনে প্রেমের প্রথম অনুভূতি। রক্তিম ও প্রিয়াঙ্কার মধ্যে যখন একটা সম্পর্কের সূচনা হচ্ছে, ঠিক সেই সময় অনির্বাণের মধ্যে জ্বলে উঠেছে প্রতিশোধের আগুন। সে তার প্রাপ্য সম্মান না পাওয়ায় এখন শুধুই বিধ্বংসী চিন্তাভাবনায় মশগুল। সে চাইছে যে করেই হোক রক্তিমকে খুঁজে বার করতে। রক্তিমের হঠাৎ করে উধাও হওয়ার জন্য সে স্থানীয় থানায় অভিযোগও করে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। তাই অনির্বাণ নিজেই রক্তিমকে খুঁজে বার করার সংকল্প নেয়। কিন্তু মানুষের দেহ ও বুদ্ধি নিয়ে রক্তিম তথা ব্যাঘ্রকে খোঁজা সম্ভব নয়, কারণ ব্যাঘ্রর মস্তিষ্ক যথেষ্ট উন্নত এবং শারীরিক ক্ষমতা মানুষ তো বটেই, এমনকি যে কোনো পশুর থেকেও বেশি। তাই অনির্বাণ ঠিক করে সেও নিজেকে রক্তিমের ন্যায় ব্যাঘ্রে পরিণত করবে। তারপর পুরো শহরটাকে তোলপাড় করে খুঁজে বার করবে রক্তিমকে। অনির্বাণের এই পরিকল্পনায় অভিমন্যুবাবু খুব ভয় পেয়ে যায়। সে অনির্বাণকে বলে এসব না করতে, কারণ এতে সমস্যা আরও বাড়বে। রক্তিমকে তারা চাইলে অন্যভাবেও খুঁজে পেতে পারে, তার জন্য অনির্বাণের প্রাণের ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই। অভিমন্যুবাবু হাজার চেষ্টা করেও অনির্বাণের জেদের কাছে হার মানতে বাধ্য হয়। অবশেষে অনির্বাণ সেই কফিনটির মধ্যে প্রবেশ করে। প্রবেশের আগে সে অভিমন্যুবাবুকে কফিনের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কি কি করতে হবে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। এরপর অনির্বাণ কফিনের ভিতর প্রবেশ করলে অভিমন্যুবাবু সুইচ টিপে কফিনের ভিতরের অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করে দেয়। কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। অভিমন্যুবাবু ভুলবশত কিছু সুইচ অন করে দেওয়ায়
কফিনের ভিতরে উচ্চ তাপমাত্রা সৃষ্টি হয়। অভিমন্যুবাবুর ভুলের জন্য কফিনের মধ্যে উষ্ণতা বেড়ে যায়। এটা দেখার পর অভিমন্যুবাবু খুব চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে তার এই ভুলের জন্য হয়তো সে অনির্বাণের রাগের মুখে পড়বে, কিন্তু তার এখন কিছুই করার নেই। অথচ অনির্বাণ ওই কফিনের ভিতর ঘুমের মধ্যে থাকায় এসব কিছুই বুঝতে পারে না। তার শরীরের জিনগত পরিবর্তন চলাকালীন উচ্চ তাপমাত্রার কারণে তার শরীরের চামড়া পুড়ে যায়। শেষমেশ অনির্বাণ ব্যাঘ্রর মতো হলো ঠিকই, কিন্তু তার গায়ের লোম কালো হওয়ায় তাকে অনেকটা কালো বাঘের মতো দেখতে লাগে। ব্যাঘ্রর মতোই তার দেহের গঠন, ভয়ঙ্কর সদন্ত আর ধারালো নখও রয়েছে, কিন্তু গায়ে হলুদ কালো ডোরাকাটা দাগের বদলে তার পুরো শরীরটাই কালো লোমে ঢাকা। ঘুম ভাঙার পর অনির্বাণ নিজেকে যখন আয়নায় দেখল তখন সে অত্যন্ত খুশি হলো। এরকম কালো ও ভয়ঙ্কর চেহারার বাঘ মানুষ অনির্বাণের খল চরিত্রের নির্ভুল প্রতিফলন। ব্যাঘ্রর চেয়ে আলাদা তাকে হতেই হতো। অনির্বাণ অভিমন্যুবাবুর এই ভুলে রাগের পরিবর্তে বেশ খুশিই হলো। অনির্বাণ নিজের এই রূপের নাম রাখল কালো বাঘ। রুদ্রপ্রতাপবাবু গভীর চিন্তায় মগ্ন। তার ডান হাত হাবা মস্তানকে ব্যাঘ্রর হাতে এভাবে নৃশংসভাবে হত্যা হতে দেখে সে যথেষ্ট ভয় পেয়েছে। এখন তার একটাই লক্ষ্য, এই ব্যাঘ্রকে শেষ করা। কিন্তু শত্রুকে শেষ করতে হলে শত্রুর নাড়ি নক্ষত্র ভালোভাবে জেনে নেওয়াটা আবশ্যক। তাই ব্যাঘ্রর বিরুদ্ধে লড়তে হলে তাকেও ব্যাঘ্রর সম্বন্ধে সবটা জানতে হবে। হঠাৎই রুদ্রপ্রতাপ বাবুর হাতে একটা ভিডিও এসে পৌঁছয়। ভিডিওটি আসলে একটি সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায় যেদিন ওই কফি শপের বাইরে দুই পক্ষের মারামারি লেগেছিল সেদিন একটি ছেলে একটি মেয়েকে নিয়ে কফি শপ থেকে রাস্তায় বেরিয়ে আসছে। তারপর ছেলেটি মেয়েটির হাত ছেড়ে দিয়ে হঠাৎই একটি গলির মধ্যে ঢুকে যায়, আর কিছুক্ষণ পরই সেই গলি থেকে ব্যাঘ্র বেরিয়ে আসে। ভিডিওটি দেখেই রুদ্রপ্রতাপ বাবু নড়ে চড়ে বসে। সে তার ছেলেদের ভিডিওটি দেখতে দেয়, তারপর বলে, যেখান থেকে পারি সেই মেয়েটাকে তুলে নিয়ে আয়, তারপরই ওই ব্যাঘ্রর খেলা শেষ। আমার এলাকায় একটাই বাঘ থাকবে, আর সেটা হলো স্বয়ং আমি। সেদিন সন্ধ্যায় প্রিয়াঙ্কা রক্তিমকে নিয়ে শপিংয়ে বেরিয়েছে। একটি মলে ঢুকে প্রিয়াঙ্কা অনেকগুলি জামা কাপড় কিনছে রক্তিমের জন্য। কয়েকদিন পরই তাদের বিদেশ পাড়ি দিতে হবে, তাই তার আগে কিছু কেনাকাটা করতে এসেছে প্রিয়াঙ্কা। রক্তিম চুপচাপ সঙ্গ দিয়ে যাচ্ছিল প্রিয়াঙ্কাকে। গ্রামের ছেলে হওয়ায় সে শপিংয়ের অত কিছু বোঝে না। হঠাৎ রক্তিমের চোখ পড়ে একটা টিভির দিকে। সেখানে একটা নিউজ চ্যানেলে লাইভ টেলিকাস্ট দেখাচ্ছে যে শহরে ব্যাঘ্রের মতোই আরো একটি প্রাণীর আবির্ভাব ঘটেছে। সে রাস্তায় বাস গাড়ি সবকিছু থামিয়ে চেকিং শুরু করেছে। এই প্রাণীটি যেন কাউকে খুঁজছে। পুলিশ বা সিভিক ভলেন্টিয়াররা তাকে বাধা দিতে গেলে তাদেরকে ঘুরিয়ে শূন্যে ছুড়ে ফেলে দিচ্ছে। এরই মধ্যে বেশ কিছু ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা গুরুতরভাবে জখম হয়েছেন। তাকে আটকানোর জন্য র্যাফ নামানো হয়েছে। ব্যাঘ্রের মতো সেই প্রাণীটির দাবি করছে তার নাম নাকি কালবাঘ। এটা দেখার পরই রক্তিম প্রিয়াঙ্কাকে কিছু বলতে যাবে, কিন্তু আশেপাশে সে কোথাও প্রিয়াঙ্কাকে দেখতে পায় না। মলের সমস্ত ট্রায়াল রুমে খোঁজার পরেও সে প্রিয়াঙ্কাকে দেখতে পায় না। রক্তিম পাগলের মতো খুঁজতে থাকে প্রিয়াঙ্কাকে, কিন্তু কোথাও তার কোনো চিহ্ন পায় না। সে ফোন করলেও প্রিয়াঙ্কার ফোন সুইচ অফ বলে। এবার রক্তিমের দুশ্চিন্তা শুরু হয় প্রিয়াঙ্কার জন্য। কান্না পেয়ে যায় তার। সে বুঝতে পারে যে সে প্রিয়াঙ্কাকে ভালোবেসে ফেলেছে। হঠাৎই প্রিয়াঙ্কার একটা মেসেজ আসে রক্তিমের ফোনে। সেটাই লেখা থাকে, আমি জানি তুই ব্যাঘ্র, তোর সাথে কিছু বোঝাপড়া বাকি আছে, তাই মেয়েটাকে তুলে নিয়ে গেলাম। ওকে ফিরে পেতে চাইলে আজকে রাত 9টার সময় রোডকল লোহাপটির ভেতর চলে আসিস। বাকি কথা ওখানেই বলবো। মেসেজ দেখে রক্তিম বুঝতে পারে এটা তার কোনো শত্রুই করেছে। তবে কি অনির্বাণ আর অভিমন্যুবাবুই এই কাজ করেছে? সন্দেহটা একেবারে উড়িয়ে দিতে পারল না সে। রক্তিমের জন্য প্রিয়াঙ্কার জীবন আজ বিপন্ন, তাই যে করেই হোক তাকে প্রিয়াঙ্কাকে বাঁচাতেই হবে। অনির্বাণ আর অভিমন্যুবাবুই যদি এই কাজ করে থাকে তবে তাদেরকেও ছাড়বে না রক্তিম। রক্তিম তার মনে সাহসের সঞ্চয় করে প্রিয়াঙ্কার বাড়িতে ফিরে এলো। তারপর সোফায় বসে চোখ মুজে চিন্তা করতে থাকলো সে। রক্তিমের মন বলছে এই কাজটা অনির্বাণ বা অভিমন্যুবাবু করেনি,
কারণ এই মেসেজটি দেখে মনে হচ্ছে তারা এমন একজন শত্রু পাঠিয়েছে যে প্রথমবার ব্যাঘ্রর আসল পরিচয় জানতে পেরেছে। আর তাছাড়া অভিমন্যুবাবু বা অনির্বাণ করলে রক্তিমকে ডানলপের ল্যাবেই ডেকে পাঠাতে পারত, কিন্তু সে যখন রটকল লোহাপট্টির মতো একটা জায়গায় দেখা করতে চাইছে তখন এটা নিশ্চয়ই অন্য কেউ। আচ্ছা, এটা রুদ্রপ্রতাপ সেন নয় তো? মুহূর্তে রক্তিমের চোখ খুলে যায় আর তারপরই বাঘের মতো গর্জন করতে থাকে সে। রক্তিম বুঝতে পারছে যে তার ব্যাঘ্রে পরিবর্তন হওয়ার সময় এসে গেছে। রাত 8:30। রুদ্রপ্রতাপ বাবু তার গাড়িতে চেপে চলেছেন রটকলের দিকে। হঠাৎ দেখলেন চারপাশের লোকজন দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে। সামনের সমস্ত গাড়িগুলো ইউটার্ন নিয়ে উল্টো দিকে ঘুরে যাচ্ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না রুদ্রপ্রতাপ। গাড়ি থেকে নেমে কাউকে কিছু জিজ্ঞেস করতে যাবে, কিন্তু আচমকাই তার সামনে এসে উপস্থিত হয় কালো বাঘ তথা অনির্বাণ। অনির্বাণ জানে রুদ্রপ্রতাপ অভিমন্যুবাবুর শত্রু। তার সাথে রুদ্রপ্রতাপের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, তবু এই রকম একটা বদমাইশ লোককে বেঁচে থাকতে দেওয়া যায় না। তাই কালোবাঘ রুদ্রপ্রতাপকে দেখেই সদন্ত বার করে গর্জন করতে লাগলো। কালোবাঘকে দেখে রুদ্রপ্রতাপের কথা বন্ধ হয়ে যায়, হাত পা কাঁপতে থাকে। কালোবাঘ যতই এগিয়ে আসতে থাকে তার দিকে, ততই রুদ্রপ্রতাপ পিছিয়ে যায়। রুদ্রপ্রতাপ ভাবতে থাকে এটা হয়তো ব্যাঘ্ররই কোনো নতুন রূপ। রুদ্রপ্রতাপ এবার কালোবাঘের উদ্দেশ্যে ভয় মেশানো কণ্ঠে বলে উঠল, আমায় কিছু করলে ওই মেয়েটাকে তুই পাবি না, তুই পাবি না। ও কিন্তু প্রাণে বাঁচবে না, মনে রাখিস। ও কিন্তু আমার হাতে এখন। অনির্বাণ তথা কালোবাঘ এসব কথা কিছুই বুঝল না। এরপরই কালোবাঘ যেই না এক লাফে রুদ্রপ্রতাপের ঘাড়ে উঠতে উদ্যত হলো, অমনি কোত্থেকে ব্যাঘ্র এসে কালোবাঘকে শূন্যে জড়িয়ে ধরে মাটিতে আছড়ে ফেলল। প্রিয়াঙ্কাকে উদ্ধার করতে হলে রুদ্রপ্রতাপকে এই মুহূর্তে বাঁচানোর প্রয়োজন, আর ব্যাঘ্র সেই জন্যই রুদ্রপ্রতাপের রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে। এবার সামনাসামনি দাঁড়িয়ে ব্যাঘ্র ও কালোবাঘ। চারপাশের লোকজন, পুলিশ ও মিডিয়া তখন ঘিরে ফেলেছে জায়গাটা। ভিড়ের কেন্দ্রবিন্দুতে তখন ব্যাঘ্র আর কালোবাঘ। সমস্ত টিভি চ্যানেল সেটা লাইভ টেলিকাস্ট করে দেখাচ্ছে। তখন থমথমে একটা পরিবেশের মধ্যে কি হতে চলেছে কেউ জানে না। একজন সিনিয়র পুলিশ অফিসার শুধু ইশারায় তার অধস্তন অফিসারদের বোঝাতে চাইছে যাতে জায়গাটা খালি করে দেওয়া হয়। জনগণের মধ্যে এত উৎকণ্ঠা যে তারা এরকম বিপদ সংকুল পরিবেশের মধ্যেও হিরো ভিলেনের ফাইট দেখাটা মিস করতে চায় না। এখন এই দুজনের মারপিটে যদি কারোর কোনো ক্ষতিও হয় তবে সেটা দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই। কালোবাঘ ব্যাঘ্রকে দেখা মাত্রই আরও ক্ষিপ্র হয়ে গেল। তার এতদিনের জমে থাকা রাগের বহিঃপ্রকাশ ঘটল মুহূর্তেই। সে ব্যাঘ্রর উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলল, সালা বেঈমানের বাচ্চা, আমার দেওয়া শক্তি ব্যবহার করে নিজের আখের গুছিয়ে নিতে চাস? তাহলে আয়, দেখি কে কত শক্তিশালী। এই বলে কালোবাঘ লাফিয়ে উঠে তার নখযুক্ত থাবা বসাতে গেল ব্যাঘ্রর দিকে। ব্যাঘ্র কোনো ক্রমে উল্টে ডিগবাজি খেয়ে কিছুটা পিছিয়ে গিয়ে নিজেকে রক্ষা করল। রক্তিম তথা ব্যাঘ্র বুঝল অনির্বাণই আসলে কালোবাঘ, কারণ অভিমন্যুবাবু শারীরিকভাবে অক্ষম, আর রক্তিমের না বলে চলে আসায় অভিমন্যুবাবুর থেকেও অনির্বাণের রাগ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এখন এই মুহূর্তে অনির্বাণের সাথে কথা বলার পরিস্থিতি নেই। যে করেই হোক এখন তাকে কালোবাঘকে পরাস্ত করতে হবে। কালোবাঘ এবার সামনে রাখা একটা বাইক উঠিয়ে শূন্যে ছুঁড়ে দিল ব্যাঘ্রর দিকে। ব্যাঘ্র অতি সতর্কতায় সেটা লুফে নিয়ে মাটিতে নামিয়ে রাখল। এবার ব্যাঘ্র কালোবাঘের দিকে ছুটে গিয়ে তার পেটে একটা সজোরে ঘুষি মারার চেষ্টা করল, কিন্তু কালোবাঘ তার শরীরটাকে ঘুষির অভিমুখ থেকে সরিয়ে নিতে সক্ষম হয় ও তারপরেই ব্যাঘ্রর বুকে একটা মুষ্ঠাঘাতের তারা ছিটকে দিল ব্যাঘ্রকে। ব্যাঘ্র কিছুটা আহত হলো। ধীরে ধীরে সে আবার উঠে দাঁড়ালো। এবার কালোবাঘ ছুটে এসে একটা গুঁতো মারার চেষ্টা করে ব্যাঘ্রকে, কিন্তু ব্যাঘ্র চালাকি করে পায়ের সামনে থাকা একটা ম্যানহোলের ঢাকনা খুলে সজোরে ছুঁড়ে মারে কালোবাঘের মাথায়। ম্যানহোলের ঢাকনার আঘাতে কালোবাঘের কপাল থেকে রক্ত ঝরতে থাকে। তাতে আরও ক্রোধান্বিত হয়ে যায় কালোবাঘ। এবার শুরু হয় দুজনের মধ্যে হাতাহাতি। কখনো ব্যাঘ্র ধরাশায়ী হয় তো পরক্ষণেই কালোবাঘ। এইভাবে ঘণ্টাখানেক ধরে চলতে থাকে এক মরণপণ দ্বৈরথ। চারপাশের সমস্ত মানুষ তখন দেখছে দুই সংকর প্রজাতির জীবের রুদ্ধশ্বাস লড়াই। পুলিশ বা র্যাফ কারোরই সামনে যাওয়ার সাহস নেই তখন।
শুধু সবাই এটা বুঝতে পারছে যে ব্যাঘ্র তাদের হিতের জন্য লড়ছে, তাই এই লড়াইয়ে ব্যাঘ্রর জেতাটা খুবই প্রয়োজন। এদিকে রুদ্রপ্রতাপ চুপচাপ ওই জায়গা ছেড়ে ভিড়ের মধ্যে দিয়ে পালাতে থাকে। পালানোর সময় সে ফোনে তার ছেলেদের নির্দেশ দেয় তারা যেন প্রিয়াঙ্কাকে ওই জায়গা থেকে এক্ষুনি সরিয়ে অন্য কোথাও নিয়ে যায়। কিন্তু হঠাৎই ওই ভিড়ের মধ্যে থেকে কে যেন রুদ্রপ্রতাপের হাত টেনে ধরে। রুদ্রপ্রতাপ পিছন ফিরতেই চমকে ওঠে। সে দেখে অভিমন্যুবাবু একটা পিস্তল নিয়ে তার দিকে ধরে রয়েছে। বহুকাল আগে শেষ দেখা হলেও অভিমন্যুবাবুকে দেখে সে চিনতে পারে। ভয়ার্ত কণ্ঠে রুদ্রপ্রতাপ বলে ওঠে, আপনি? হ্যাঁ আমি। চিনতে পারছেন আমায়? আপনাকে শায়েস্তা করতেই ব্যাঘ্রকে বানিয়েছিলাম আমি, কিন্তু দুর্ভাগ্যবশত সে আজ অন্য কারোর প্রতিপক্ষ। তবে আমি আপনাকে ছাড়ছি না। একটু আগে কাকে নিয়ে যেন কথা বলছিলেন? নিশ্চয়ই কোনো নিরপরাধ মানুষকে আটকে রেখেছেন আপনি। তাহলে শুনে রাখুন, আপনার অন্যায় করার দিন শেষ। যাকেই আটকে রাখুন না কেন, এখনই ছেড়ে দিন তাকে, নইলে এই পিস্তলের সবকটা গুলি আপনার পেটে খালি করে দেব। এমনিতেও পিস্তলে সাইলেন্সার লাগানো আছে, তাই ভিড়ের মধ্যে এই সময় একটা লাশ পড়ে গেলেও খুব একটা কেউ খেয়াল করবে না। রুদ্রপ্রতাপ দেখল অভিমন্যুবাবুর পিস্তলটিতে সাইলেন্সার ফিট করা। এখানে গুলি চললেও আওয়াজ খুব একটা হবে না, তাই সম্ভাব্য এই বিপদ থেকে বাঁচতে তার পক্ষে প্রিয়াঙ্কাকে ছেড়ে দেওয়াই মঙ্গল। ওদিকে ব্যাঘ্র ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে কালোবাঘের সঙ্গে, কিন্তু কালোবাঘও ব্যাঘ্রর সমান শক্তিশালী হওয়ায় তাকে দমানো মুশকিল। এবার ব্যাঘ্র অন্য ফন্দি আঁটল। যে কাজটা ব্যাঘ্রর জন্য কঠিন সেটা রক্তিমের জন্য সহজ হতেই পারে। এমনিতে বাঘ বা বেড়াল জাতীয় প্রাণী জলে সাঁতার কাটতে পারলেও সাধারণত তারা জল এড়িয়ে থাকতেই ভালোবাসে। রক্তিম এটা জানতো যে অনির্বাণ আর যাই হোক সাঁতার জানে না, কিন্তু রক্তিম সুন্দরবনের ছেলে, সে সাঁতার তো জানতোই, এমনকি দম বন্ধ করে নদীর জলে বেশ কিছুক্ষণ ডুবে থাকতেও সক্ষম। ব্যাঘ্র ভাবল যে কালো বাঘকে ডাঙায় বধ করতে না পারলেও জলে খুব সহজেই বেকায়দায় ফেলা যাবে। এবার ব্যাঘ্র কালোবাঘের সাথে লড়াইয়ের ময়দান ছেড়ে গঙ্গার উদ্দেশ্যে ছুটতে লাগে। বেশ বড় কয়েকটা লাফ দিয়ে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং, কখনো লাফিয়ে বাস ট্যাক্সি টপকে দৌড়তে লাগলো সে। কালোবাঘ কিছুটা ঘাবড়ে গেল। পরে সে ভাবলো ব্যাঘ্র হয়তো ভয় পেয়ে পালাচ্ছে, সেও ব্যাঘ্রর পিছু ধাওয়া করলো। একটা নির্জন স্থানে পৌঁছে ব্যাঘ্র তার মানুষে রূপান্তরিত হবার ট্যাবলেটটা গিলে নেয়, কারণ এবার ব্যাঘ্রর বদলে কালোবাঘের সাথে লড়াই হবে রক্তিমের। কিছুক্ষণ পর ব্যাঘ্র উপস্থিত হয় বাগবাজারের কোনো এক ঘাটের নিকট। তখন অবশ্য ব্যাঘ্র নিজের রূপ পাল্টে রক্তিমে পরিবর্তিত হতে শুরু করে দিয়েছে। কালোবাঘ যখন ওই স্থানে পৌঁছলো তখন দেখলো ওখানে ব্যাঘ্র নেই, আশেপাশে কোনো মানুষজন নেই, শুধু গঙ্গার জলে বুদবুদ করে কি যেন একটা আওয়াজ হচ্ছে। কৌতূহল নিয়ে এগিয়ে গেল কালোবাঘ, কিন্তু জলে নামার সাহস তার হলো না। তার সন্দেহ হলো যে ব্যাঘ্র হয়তো গঙ্গার জলের নিচেই লুকিয়ে আছে, কিন্তু তাকে বার করবে কিভাবে? এমনিতেই কালোবাঘ তথা অনির্বাণ সাঁতার জানে না, তাই এইখান থেকে ব্যাঘ্রকে টেনে বার করা তার সাধ্য নয়। কালোবাঘ গঙ্গার ঘাটে দাঁড়িয়ে রাগে গর্জন করতে লাগলো, কিন্তু হঠাৎই সে শুনতে পেল পিছন দিকে জল থেকে কিছু যেন একটা উঠে আসছে। কালোবাঘ যেই না মুখ ঘুরিয়েছে অমনি সে দেখে রক্তিম দৌড়ে দুহাত মেলে তাকে ধরতে আসছে। কালোবাঘ কিছু করার আগেই রক্তিম কালোবাঘের কোমর জাপটে ধরে গঙ্গার জলে গিয়ে আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে ঝপাস করে জলের তীব্র আওয়াজে চারপাশ যেন কেঁপে উঠল। কালোবাঘ ও রক্তিমের ধস্তাধস্তিতে নিস্তরঙ্গ নদীর জল হঠাৎই প্রবলভাবে আন্দোলিত হতে থাকল। রক্তিম এবার কালোবাঘকে চেপে ধরে গঙ্গার গভীরে নিয়ে যেতে থাকলো, আর কালোবাঘ সর্বশক্তি দিয়ে চেষ্টা করলো রক্তিমের হাতটা ছাড়াতে। কালোবাঘ যতবারই সফলভাবে নিজেকে ছাড়ালো ততবারই রক্তিম তার পা ধরে জলের মধ্যে টেনে নিয়ে যেতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর অবশেষে জয়ের স্বাদ পেল রক্তিম। কালোবাঘ জলের মধ্যে দম ধরে রাখতে না পেরে ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। কালোবাঘ আর ব্যাঘ্রকে গঙ্গার দিকে যেতে দেখে পুলিশ, মিডিয়া ও মানুষজনও ওদিকেই ছুটেছিল তাদের দ্বন্দ্ব চাক্ষুষ করার জন্য।
কিন্তু একটু দেরিতে পৌঁছনোয় তারা সবাই দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। বাগবাজারের ঠিক কোন গঙ্গার ঘাটে ব্যাঘ্র আর কালোবাঘ উপস্থিত সেটা আর বোঝা গেল না। প্রতিটা ঘাটেই মানুষের ভিড় হতে লাগলো, তার সঙ্গে চলতে লাগলো পুলিশ ও র্যাফের কড়া নজরদারি। কালোবাঘকে শেষ করে রক্তিম যখন জল থেকে উঠে ডাঙায় এলো, তখন একজন পুলিশ অফিসার তার কাছে এসে জিজ্ঞেস করলো, ওই তুমি এখানে ওই দুটো বাঘের মতন মানুষকে লড়াই করতে দেখেছো? রক্তিম বোকার মতো মুখ করে উত্তর দিল, বাঘের মতো মানুষ? সেটা আবার কি করে হয়? অফিসার আবার জিজ্ঞেস করলো, তা তুমি এত রাতে স্নান করতে গেছিলে কেন? রক্তিম বলল, খুব গরম করছিল তাই ভাবলাম। কথাটা শেষ হওয়ার আগেই অন্য একজন পুলিশ এসে ওই অফিসারকে কি একটা বলে ডেকে নিয়ে গেল। রক্তিম আর ওখানে না দাঁড়িয়ে সোজা এগিয়ে গেল মেন রোডের দিকে। কিছু দূর যাওয়ার পরেই সে দেখল প্রিয়াঙ্কা সেখানে দাঁড়িয়ে, আর তার সঙ্গে অভিমন্যুবাবু। রক্তিমকে দেখে অভিমন্যুবাবু এগিয়ে এলেন, তারপর বললেন, আই অ্যাম সরি। আমরা তোমার সাথে যেটা করেছি সেটা অন্যায়। পারলে আমাকে ক্ষমা করো। রক্তিম মৃদু হেসে উত্তর দিল, স্যার, আমরা গরিব হতে পারি কিন্তু ল্যাবের গিনিপিগ নই। তারপর সে এগিয়ে যায় প্রিয়াঙ্কার দিকে। প্রিয়াঙ্কা আর নিজেকে ধরে রাখতে না পেরে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে রক্তিমকে। কিন্তু তখনও রক্তিমের বিপদ একেবারেই কেটে যায়নি। কালোবাঘ সাময়িকভাবে জলের নিচে জ্ঞান হারালেও সে তখনও মরে যায়নি। কিছুক্ষণ পরই নিজেকে কোনো ক্রমে জল থেকে বাঁচিয়ে তুলেছিল সে। রক্তিমের গায়ের গন্ধ শুঁকে সে তার পিছু পিছুই আসছিল। হঠাৎই কালোবাঘ অনির্বাণের ভালোবাসার মানুষটাকে রক্তিমের বুকে স্থান পেতে দেখে। এবার দ্বিগুণ রাগে সে জ্বলতে থাকে। রাগে ও প্রতিহিংসায় মত্ত হয়ে সে পিছন থেকে দৌড়ে এসে তার নখযুক্ত ধারালো থাবা বসাতে চেষ্টা করে রক্তিমের পিঠে। কিন্তু তখনই অভিমন্যুবাবু সামনে এসে যায় তার। সে তার সাইলেন্সার লাগানো পিস্তল থেকে ফায়ারিং করতেই কালোবাঘের পেটে ঢুকে যায় বেশ কয়েকটা বুলেট। রক্ষা পায়নি অভিমন্যুবাবুও। কালোবাঘ অত্যন্ত দ্রুত গতিতে থাকায় তার ধারালো নখ অভিমন্যুবাবুর পেট ফেটে বেরিয়ে যায়। ক্ষতবিক্ষত দেহ নিয়ে অভিমন্যুবাবু তখনই মৃত্যুর কোলে ঢলে পড়েন। বুলেটবিদ্ধ শরীর নিয়ে কালোবাঘও রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে মাটিতে। মৃত্যুর আগে কালোবাঘ তথা অনির্বাণের চোখে কয়েক ফোঁটা জল দেখা গিয়েছিল। একজন মেধাবী বিজ্ঞানীর ব্যর্থতার বহিঃপ্রকাশ ছিল সেটা। তার কাজের স্বীকৃতি না পাওয়া, তার একপাক্ষিক ভালোবাসার কষ্ট, সব কিছুকে আঁকড়ে ধরে মৃত্যুকে বরণ করে নেয় অনির্বাণ। সাক্ষী ছিল শুধু রক্তিম আর প্রিয়াঙ্কা। ওই ঘটনার পর রক্তিম আর প্রিয়াঙ্কা ওই স্থানে আর এক মুহূর্তও দাঁড়ায়নি। পুলিশ মিডিয়া আসার আগেই তারা বাড়ির দিকে রওনা দেয়। মিডিয়ায় দেখানো হয়, ঘটনাস্থলে কালবাঘ আর অভিমন্যু বসু নামে একজন ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে, কিন্তু ব্যাঘ্র কোথায় সে নিয়ে আজও কেউ কিছু বলতে পারেনি। কালবাঘের শরীর নিয়ে পরীক্ষার জন্য সেটা ফরেন্সিকে পাঠানো হয় এবং অভিমন্যু বসু সম্পর্কে পুলিশ এখনো খোঁজ খবর নিচ্ছে। পুলিশ সূত্রে খবর যে রডকলের লোহাপট্টিতে যে দাপুটে রাজনৈতিক নেতা রুদ্রপ্রতাপ বাবুর লাশ উদ্ধার হয়েছিল, অবাক করার বিষয় সেই রুদ্রপ্রতাপ বাবুর শরীর থেকেও কিন্তু একই বুলেট উদ্ধার হয়েছে। সেটি নাকি অভিমন্যু বাবুর পিস্তলেরই বুলেট। এই পুরো ঘটনার সঙ্গে কে কে জড়িত রয়েছে বা ঠিক কি কি ঘটনা ঘটেছে, ব্যাঘ্র আর কালবাঘ কিভাবে এই ঘটনার সঙ্গে জড়িত, সেই সব নিয়ে এখনো পর্যন্ত জোরদার তদন্ত চলছে। মাসখানেক পর রক্তিম এখন পুরোপুরি সুস্থ। তাকে এখন আর কোনো ট্যাবলেট নিতে হয় না। সে এখন পুরোপুরি সুস্থ স্বাভাবিক মানুষ হয়েই বেঁচে আছে। এদিকে অনির্বাণের বাঘের জিন নিয়ে শঙ্কর প্রজাতির জীব তৈরির যে গবেষণা, সেটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি মান্যতা দিয়েছে। এর পিছনে অবশ্যই প্রিয়াঙ্কার হাত ছিল। বন্ধুর গবেষণাকে সে শেষমেশ সর্বসমক্ষে আনতে পেরেছে। মৃত্যুর পরে হলেও অনির্বাণ তার প্রাপ্য সম্মান পেয়েছে। এটাই বা কম কি? রক্তিম বিদেশে এখন ছোট্ট একটা কাজ পেয়েছে। আপাতত সে সংসার করার স্বপ্ন দেখে প্রিয়াঙ্কাকে নিয়ে। তবে খবরের কাগজ বা টিভিতে কোথাও ডাকাতি বা খুনের ঘটনা শুনলেই সে এখনো নাক মুখ দিয়ে গর্জনের শব্দ করতে থাকে। লোকে মনে করে এটা রক্তিমের মুদ্রা দোষ। কে জানে।
হয়তো এখনও তার মধ্যে ব্যাঘ্রর সত্তা রয়েছে, হয়তো সুপ্ত অবস্থায়। শেষ হলো আমাদের আজকের নিবেদন ডগ পায়ের কলমে ব্যাঘ্র। আজকের গল্পের সূত্রধার আমি সৌমদী। গল্প পাঠে ছিলেন পিনাকি, বুবাই, সায়ন্তন, রমাকান্ত, রাকিব, সৌভিক, নীলাঞ্জনা ও শিউলি। গল্পের পর্ব পরিচালনায় শিউলি, সম্পাদনা ও প্রযোজনায় রাকিব, প্রচ্ছদে রনি। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানান আমাদের। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান আমাদের সঙ্গে। ধন্যবাদ।